শুভ সন্ধ্যা সবাইকে। আজ 22 জুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মার্কিন হামলার পরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ ইরানের, চরম ক্ষতি তেল আবিবে, জবাব আরও ভয়ঙ্কর হবে, আমেরিকার হানার পরই রণহুঙ্কার ইরানের। সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ, ইরানে আমেরিকার হামলার পর উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। হাইকোর্টের রায়কে দুর্ভাগ্যজনক বলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রীর। এপিএসসি কেলেঙ্কারি, বরখাস্ত 52 অফিসারের পুনর্নিযুক্তি। সাংবাদিক পরিচয়ে কাঠের গাড়ি পাচার, বাধা দিতে মারধর। কংগ্রেস যুগের চাকরি বাণিজ্যের দিন শেষ বললেন মন্ত্রী কৌশিক। বিজেপি লিগেল সেলের কাজের খতিয়ান দেন ধর্মানন্দ। বরাকে দৈনিক 1 লক্ষ লিটার দুধ উৎপাদনের লক্ষ্য সরকারের বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবং সর্বশেষ খবরটি হলো 26-এর সেন দৃষ্টি, দলীয় কর্মীদের দেওয়ায় সাংসদতা আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের। এবারে শুনুন বিস্তারিত খবর। মার্কিন হামলার পরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ ইরানের, চরম ক্ষতি তেল আবিবে। ইরান ইসরায়েল যুদ্ধ নতুন মোড় নিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পরই আজ সকালে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হানা চালালো ইরান। ইসরায়েল সেনার দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব সহ বহু শহরের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী খবর, জবাব আরও ভয়ঙ্কর হবে, আমেরিকার হানার পরই রণহুঙ্কার ইরানের। আশঙ্কা সত্যি করে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ল আমেরিকা। তেহরানের 3 পারমাণবিক গবেষণা কেন্দ্রে বোমা ছুড়েছে তারা। এর প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর, সাফ জানালেন ইরানের প্রেসিডেন্ট। সে দেশের সরকারি প্রচার মাধ্যমের দাবি প্রতিটি মার্কিন নাগরিক ইরানের টার্গেট। আমেরিকা যে লড়াই শুরু করেছে ইরান তা শেষ করবে। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফর্দ, নাথানজ ও ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। হামলার কথা মেনে নিয়েছে ইরানও, তবে শত্রুদের হামলা ইরানের আণবিক শক্তিধর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সে দেশের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন। আমেরিকার ভূমিকার তীব্র নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কথায় ইহুদি রাষ্ট্র ও তার বন্ধুদের ক্রমাগত হামলার জবাব দেওয়া হবে, সেই প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর। দেশের মাটিতে আমেরিকার হামলাকে অপরাধমূলক আচরণ তকমা দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আজ সকালে আমেরিকার আচরণ অত্যন্ত আপত্তিকর। এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া হবে। রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্যের এই ঘটনায় সতর্ক হওয়া উচিত। এটা অত্যন্ত বিপজ্জনক, বেআইনি এবং অপরাধমূলক আচরণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন উপস্থাপকের বার্তাকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। টেলিভিশনের অনুষ্ঠানে তিনি বলেছেন, এখন থেকে প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনাকর্মী আমাদের বৈধ লক্ষ্যে পরিণত হবে। এই যুদ্ধ এখনই শুরু হয়েছে মিস্টার ট্রাম্প। এখন আপনি শান্তির কথা বলছেন, আমরা এমনভাবে জবাব দেব যাতে আপনি বুঝতে পারেন বেপরোয়া কাজের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনের মতকে সে দেশের প্রশাসনের মত হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল। আর সেটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা যে বেজে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ইরানের হামলার আশঙ্কায় আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা। পরবর্তী খবর, সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ, ইরানে আমেরিকার হামলার পর উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। ইরানে আমেরিকার হামলার পর গভীর উদ্বেগে রাষ্ট্রসংঘ। এক বিবৃতি জারি করে অবিলম্বে রাষ্ট্রসংঘ সকল সদস্যকে শান্তি স্থাপন ও উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পরবর্তী খবর, রায়কে দুর্ভাগ্যজনক বলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রীর। এপিএসসি কেলেঙ্কারি, বরখাস্ত 52 অফিসারের পুনর্নিযুক্তি। বরখাস্ত 52 জন এপিএসসি অফিসারের পুনর্নিযুক্তির আদালতের রায়দান নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, এপিএসসি কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে বরখাস্ত 52 অফিসারের পুনর্নিযুক্তির হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অত্যন্ত বেদনাদায়ক। আদালতের এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে যাবে বলেও হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাঁকা পথে এপিএসসি নিযুক্তি লাভ করা অফিসাররা যাতে পুনরায় নিযুক্তি লাভ করতে সক্ষম না হন, তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে তার সরকার। তিনি বলেন, রাজ্যে যখন মেধার ভিত্তিতে নিযুক্তি প্রদান করা হচ্ছে, রাজ্যে মেধার ভিত্তিতে নিযুক্তির পরিবেশ তৈরি হয়েছে,
তখন আদালতের এই রায়দান খুবই দুর্ভাগ্যজনক। এর ফলে যারা সততার সঙ্গে কাজ করছেন তাদের মনে হতাশার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। কোনো অবস্থায় যাতে বাঁকা পথে চাকরি পাওয়া 52 অফিসারের পুনর্নিযুক্তি না হয় সেই চেষ্টা করবে সরকার। উল্লেখ্য, এপিএসসি কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে 52 জন এপিএস এসিএস অফিসারকে 2016 সালে সর্বানন্দ সরকার তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছিল। তারপর সরকারের নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন একাংশ বরখাস্ত অফিসার। দীর্ঘ শুনানির পর শুক্রবার আদালতের ডিভিশন বেঞ্চ বিভাগীয় তদন্ত না করে বরখাস্তের নির্দেশ খারিজ করে দেয়, যার ফলে বরখাস্ত 52 অফিসারের চাকরি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হয়। এই 52 এপিএস এসিএস অফিসার চাকরি ফিরে পাওয়ার সুযোগ লাভ করায় মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, এপিএসসি কেলেঙ্কারির মাধ্যমে চাকরি লাভ করা বরখাস্ত অফিসারদের পুনর্নিযুক্তি লাভের জন্য দায়ী হিমন্ত ও সর্বানন্দ সরকার। তার মতে এই দুই বিজেপি সরকার বরখাস্ত অফিসারদের চাকরি লাভের জন্য সহানুভূতিশীল। বিধায়ক অখিল গগৈ আদালতের রায়ের জন্য অ্যাডভোকেট জেনারেলকে বরখাস্ত করার দাবি জানান। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীও নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করুন। এদিকে ফাইট এগেইনস্ট জাস্টিসের মানস প্রতিম বরাও আদালতের রায়ের জন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, রাজ্য সরকার বারবার বাঁকা পথে লাভ করা এসিএস এপিএস অফিসারদের সুরক্ষা দিয়ে এসেছে, যার অসংখ্য উদাহরণ পূর্বে তুলে ধরা হয়েছিল। পরবর্তী খবর, সাংবাদিক পরিচয়ে কাঠের গাড়ি পাচার, বাধা দিতে মারধর। সাংবাদিক পরিচয়ে রমরমা দাপট, আর সেই পরিচয়ে নাকি চলছে কাঠ পাচারের কারবার। বড়খলার বালাচড়ায় শুক্রবার রাতের ঘটনায় ফের উঠে এলো এমনই অভিযোগ। শুক্রবার গভীর রাতে দামছড়া পাথর খাদান থেকে ফেরার সময় পথ আটকে মারধরের শিকার হলেন স্থানীয় যুবক মুমিন হাসান বড়ভুইয়া। অভিযোগ, একটি কাঠ বোঝাই বোলেরো পিকআপ দ্রুত গতিতে তাকে ধাক্কা মারার চেষ্টা করে কোনো ক্রমে রাস্তায় সরে প্রাণ বাঁচান মুমিন। পরে সাহস করে সেই গাড়ির গতিরোধ করতে গিয়ে উল্টে নিগৃহীত হতে হয় তাকে। অভিযোগ, পিকআপ থামতে পেছনের আরেকটি গাড়ি থেকে নেমে আসেন 3-4 জন। তাদের মধ্যেই ছিলেন রামনগরের বাসিন্দা সন্দেহভাজন সাংবাদিক দিলওয়ার হোসেন বড়ভুইয়া, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মুমিনকে বলেন, আমাকে চিনতে পারছিস না, আমার কাঠের গাড়ি কেন থামালি? এরপরেই শুরু হয় মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুমিনের বাবা নাজিমউদ্দিন বড়ভুইয়া। পরে বড়খলা থানার পুলিশ এসে মুমিন এবং কাঠবোঝাই পিকআপটিকে থানায় নিয়ে যান। শনিবার সংবাদ মাধ্যমকে নাজিমউদ্দিন বড়ভুইয়া জানান, তার ছেলেকে বিনা কারণে মারধর করা হয়েছে এবং অভিযুক্ত দিলওয়ার ও তার স্ত্রী বহুদিন ধরেই রিপোর্টার পরিচয় দিয়ে কাঠ পাচার করছেন। তিনি আরো অভিযোগ করেন, পুলিশ তার ছেলেকে আটক করলেও দিলওয়ার ও তার স্ত্রীকে ছেড়ে দেয়। ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে বড়খলা থানার ওসি নীলকমল বড়ুয়া জানান, উভয় পক্ষের অভিযোগ তদন্ত সাপেক্ষ। মুমিন হাসানের পাশাপাশি দিলওয়ার হোসেন বড়ভুইয়াও থানায় পাল্টা অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং কাঠ বোঝাই গাড়িটি বন বিভাগের হেফাজতে নেওয়া হবে বলেও জানান তিনি। সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সত্যি যদি সংবাদ মাধ্যমের আড়ালে কাঠ পাচার চলে থাকে তবে তা বন্ধ হওয়া জরুরি, মন্তব্য স্থানীয় সচেতন মহলের। পরবর্তী খবর, কংগ্রেস যুগের চাকরি বাণিজ্যের দিন শেষ বললেন মন্ত্রী কৌশিক। বিজেপি লিগেল সেলের কাজের খতিয়ান দেন ধর্মানন্দ। কাছাড় বিজেপির লিগেল ও লেজিসলেটিভ সেলের উদ্যোগে ইটখোলায় দলের সদর দফতরে অনুষ্ঠিত হয় সাধারণ সভা ও সেমিনার। অনুষ্ঠানে বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন, রাজ্য ও কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পগুলোর জেরে সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে আসামের। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, আইন শৃঙ্খলা, মহিলা স্বনির্ভরতা এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে আলোকপাত করেন কৌশিক। তার বক্তব্য, সরকারি চাকরির ক্ষেত্রে এখন মেধাই একমাত্র মানদণ্ড। কংগ্রেস যুগের চাকরি বাণিজ্যের দিন শেষ, এখন যুবক যুবতীরা 1 টাকা কাউকে না দিয়েও সরকারি চাকরি পাচ্ছেন। কৌশিক আইনজীবীদের ভূমিকা প্রসঙ্গে বলেন, আসাম বিজেপির প্রথম কমিটি গঠন করা হয়েছিল কাছাড়ে, তখন আইনজীবীরাও ছিলেন সংগঠনের প্রধান ভরসা। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিজেপির জন্ম ও ইতিহাস নিয়ে বক্তব্য পেশ করেন। রাজ্যসভার সাংসদ কুনাথ পুরকায়স্থ তথা প্রযুক্তি ও সামাজিক মাধ্যমে বিজেপি কর্মীদের ভূমিকার উপর গুরুত্ব দেন। আরএসএস কার্যকর্তা অসিত চক্রবর্তী তার বক্তব্যে ভারতীয় রাজনীতিতে আইনজীবীদের ভূমিকা তুলে ধরেন। কাছাড় বিজেপির সভাপতি রূপম সাহা সাংগঠনিক দিক নির্দেশিকা বিষয়ে বক্তব্যে সংগঠনকে আরো জনমুখী ও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে লিগেল সেলের আহ্বায়ক ধর্মানন্দ দেব স্বাগত ভাষণ দেন। তিনি নবগঠিত কমিটির গত 2 মাস 16 দিনের কর্মকাণ্ডের নাতিদীর্ঘ বিবরণ তুলে ধরেন।
তিনি জানান, কমিটি গঠনের পর সংগঠনকে সুসংগঠিত ও সুদৃঢ় করার পাশাপাশি আইনজীবীদের যুক্ত করে জনসেবামূলক কাজ, আইনি সাহায্য, সচেতনতা ও প্রশিক্ষণের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। তার বক্তব্যে দলের প্রতি দায়বদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে একটি স্পষ্ট রূপরেখা প্রতিফলিত হয়। পরবর্তী খবর, 26-এর সেন দৃষ্টি দলীয় কর্মীদের দেওয়াই সাংসদ গৌরবের। আমরা সংঘবদ্ধ, আমরা সিরিয়াস, আমরা কষ্ট করতে প্রস্তুত, এবার লড়াই হবে, একসঙ্গে সবাই মিলেই লড়াইয়ে নামব, শুধু চাই রাজ্যবাসীর সমর্থন। রাজীব ভবনে প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত 88 জন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে এখন থেকেই কোমর কষে মাঠে নেমে পড়েছে তা এদিন গৌরবের কথায় ফুটে উঠেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, আমরা রাজ্যবাসীকে একথাই বলতে চাই যে আমরা কষ্ট করতে প্রস্তুত, শুধু আপনাদের সহযোগিতা চাই। 26-এর বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে গৌরব বলেছেন, 126টি বিধানসভা কেন্দ্রের দিকেই চুক রয়েছে। সবকটি কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যেক কেন্দ্রের প্রত্যেকটি ব্লক নিয়ে কথা হয়েছে, আলোচনায় অনেক বিষয় স্থান পেয়েছে। কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে গৌরবের আহ্বান, আপনারা গুয়াহাটি রাজীব ভবনে এসে অনর্থক সময় নষ্ট করবেন না। রাজীব ভবনে এসে গামছা পুড়িয়ে বাহবা কুড়ানোর চেয়ে কেন্দ্রের বিভিন্ন প্রান্ত চষে বেড়ান, গ্রামে মানুষের কাছে থাকুন, বুথ সভাপতিদের কাছে থাকুন, গ্রামের মাতব্বরদের কাছে থাকুন, মানুষের সমস্যাগুলো জানুন, আলোচনা করুন। এ মুহূর্তে এটাই সবচেয়ে জরুরি। গৌরব বলেছেন, আজ আমরা 12 ঘন্টা ধরে টানা সভা করেছি, এখানে তৃণমূল কর্মীদের অনেক বার্তা আমরা পেয়েছি। এখন ওইসব বার্তাকে কিভাবে অক্ষরে অক্ষরে পালন করা যায় তা আমাদের সবার উপর নির্ভর করছে। আমাদের সাংসদ বিধায়ক সবাইকে একজুট হয়ে তৃণমূল কর্মীদের ওইসব বার্তাকে কাজে লাগাতে হবে। এর জন্য নবীন প্রবীণ সবার সমর্থন চাই। আর এই বার্তাগুলোকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারলে রাজ্যবাসীও আমাদের পক্ষে থাকবেন, তারাও আমাদের পদক্ষেপকে কুর্নিশ জানাবেন, ভালোবাসবেন। 26-এর বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে গৌরব বলেছেন, মুদ্রা কথা হলো আমরা আগামীতে এমন একটা বাগান গড়ে তুলতে চাই যে বাগানে সব রঙের ফুল থাকবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।